ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের ভিতরে পার্থক্য কী। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দুজনই হচ্ছেন যে মেন্টাল হেলথ রিলেটেড যে রকমের ডিসঅর্ডার বা যেই রোগ বা যেই সমস্যাগুলো থাকে সেই বিষয়ে তারা দুজনই বা দুই ধরনের প্রফেশনালেই কাজ করে থাকেন। এখন মেন্টাল হেলথে বা মানসিক সমস্যার ক্ষেত্রে যেটি চিকিৎসা সেটি দুই ধরনের হয়। এক হচ্ছে ওষুধের চিকিৎসা, আরেকটি হচ্ছে ওষুধবিহীন যে চিকিৎসা। ওষুধের চিকিৎসাটি যারা সাইকিয়াট্রিস্ট তারা দিয়ে থাকেন, যারা মেডিকেল ডক্টর এবং সাইকোলজিস্ট, সে হতে পারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলিং সাইকোলজিস্ট, যে কেউ হতে পারে, তারা হচ্ছে এই যে ওষুধ ছাড়া যে সাইকোথেরাপি বা কাউন্সেলিং সেটাই দিয়ে থাকে। এখন মনের রোগের কারণে অনেক সময় সাইকোথেরাপি দরকার হতে পারে, অনেক সময় শুধুমাত্র মেডিসিনের দরকার হতে পারে, আবার কিছু কিছু সময় মেডিসিন এবং সাইকোথেরাপি দুটোই লাগতে পারে। তো মূল বিষয় হলো যে একজন সাইকোলজিস্টকে বলা হয় যে সাইকোলজিতে অনার্স মাস্টার্স করেন এবং তাদের এমফিল করা থাকতে হয়। অনেকে পিএইচডি করেন, তবে এমফিল না করেও কেবলমাত্র অনার্স এবং মাস্টার্স করেও তারা এই প্রফেশনে আসতে পারে। তবে তাদের ক্ষেত্রে যে প্রফেশনাল যে তাদের আইডেন্টিটি, তাদের সেক্ষেত্রে তারা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং যারা এমফিল করা থাকে তাদেরকে ফুল সাইকোলজিস্ট মানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট বলা হয়। অর্থাৎ মাস্টার্স করা মনে হচ্ছে তাদের নামের সাথে ট্রেনি অর অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট অর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এটা বলতে হয়। যারা এমফিল করে তখন তারা ফুলি সাইকোলজিস্ট হয়। এখন এই ক্ষেত্রে কী হয় যে ওই যে বললাম অনার্স করতে হয় সাইকোলজিতে, মাস্টার্স করতে হয় এই যে স্পেশাল ফিল্ড যেটি। এখন সেক্ষেত্রে এটা দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপরে স্পেশাল ফিল্ড রয়েছে, তারা করে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, এখান থেকেও করা হয়ে থাকে। এখন সাইকোলজি বলতে কী বোঝা যায়? সাইকোলজিকে বলা হয় সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। মানে সাইকোলজি কী করে আমাদের মানসিক আচরণ এবং মেন্টাল প্রসেসটি, অর্থাৎ আমাদের চিন্তা, অনুভূতি, আমাদের পারসেপশন, আমাদের আমাদের হচ্ছে যে কোনো রিজনিং করি, প্রবলেম সলভ করি, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। প্রশিক্ষণের ক্ষেত্রে আমি বললাম যে তাদের এই ধরনের একাডেমিক যে অ্যাচিভমেন্ট সেটা থাকতে হয়, সাথে সাথে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক যেগুলো রয়েছে সেই সম্পর্কে জানতে হয়। অনেক সময় দেখা যায় যে তারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয় কোনো একটা মেডিকেল সেটিংয়ে, হ্যাঁ, সেখানে তারা কাজ করে। এবং সাইকোথেরাপির ক্ষেত্রে যেটা হয় যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বহুল প্রচলিত এবং এটিকে অনেক ক্ষেত্রে দেখা যায় ওষুধের অল্টারনেটিভ হিসেবেও ব্যবহার করা হয়। একজন সাইকোলজিস্ট বিভিন্ন রকমের মানসিক রোগের যে টেস্টগুলো থাকে বা মূল্যায়ন থাকে সেটি কিন্তু তারা করতে পারে। হয়তো বা আপনার ভিতরে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা যে কোনো সোশ্যাল ফোবিয়া যেই রোগটি হোক না কেন, বিভিন্ন রকমের রেটিং স্কেল থাকে, তার মাধ্যমে কিন্তু তারা এটা টেস্ট করতে পারে। এবং সাথে সাথে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যে আইকিউ টেস্ট করতে হয়, বিভিন্ন রকমের অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যে এই যে মূল্যায়ন টেস্টগুলো সেগুলো কিন্তু তারা করে থাকে। গবেষণার কাজ কিন্তু প্রতিনিয়তই করতে হয় একজন সাইকোলজিস্ট, যাকে বাংলায় বলা হয় মনোবিজ্ঞানী। এবং এই গবেষণার মাধ্যমেই তারা কিন্তু তাদের যে চিকিৎসা পদ্ধতিকে আরও ত্বরান্বিত করে। কিছু কিছু জিনিসে তাদের সীমাবদ্ধতাও রয়েছে, যেমন তারা ওষুধের যে চিকিৎসা সেটি দিতে পারে না। তবে কোনো এক জায়গাতে আমি দেখেছিলাম যে মেক্সিকোতে কিছু কিছু বিষয়ে সাইকোলজিস্টরা কিছু কিছু ওষুধ দিয়ে থাকেন, তবে সেটি আমাদের বাংলাদেশে অ্যাপ্রুভ না। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা কখনোই আশা করবেন না একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনাকে মনের রোগের জন্য আপনাকে ওষুধ দিবে। প্রশিক্ষণের ক্ষেত্রেও আপনারা মনে রাখবেন আপনার তার যে সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলেও তার ওই যে ডিগ্রিগুলো ঠিকমতো আছে কিনা, সাথে সাথে ইনস্টিটিউশন কোথা থেকে আছে সেটিও আপনারা দেখে নেবেন, জেনে নেবেন। এখন আসেন সাইকিয়াট্রিস্টের কথা বলা হয়। সাইকিয়াট্রিস্টরা মূলত হচ্ছে একজন মেডিকেল ডক্টর, তাদের এমডি করতে হয় এবং এরপর তারা এফসিপিএস করে, অন্যান্য ট্রেনিংগুলো করে। তারা ফিজিওলজিক্যাল যে ফ্যাক্টগুলো, অর্থাৎ আমাদের মন এবং শরীরের যে ধরনের বা যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলো তারা ব্যাখ্যা বিশ্লেষণ করা, তারা প্রতিটা
নিউরোট্রান্সমিটার সম্পর্কে জানেন, ওষুধের যে বিষয়গুলো তারাই কিন্তু ডিল করে। এখন মনে রেগের ক্ষেত্রে তাদের এই ধরনের সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টগুলো তারা কিন্তু তাদের জায়গা থেকে দিয়ে থাকেন। তারা ওষুধের যে প্রেসক্রিপশনটা সেটি করে থাকেন। এছাড়া পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র ওষুধের উপরে না, ওষুধ ছাড়াও সাইকোথেরাপি বা কাউন্সেলিং দরকার হয়। সেক্ষেত্রে এই যে সাইকিয়াট্রিস্ট থাকেন তারা কিন্তু অনেকে আছেন যারা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কিছু টেকনিক আপনাদেরকে বলে, এবং এই দিক থেকে এই দিকে দেখা যায় যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে তারা কিন্তু এই যে থেরাপিউটিক টেকনিকগুলো সম্পর্কে তারা কিন্তু অনেক পড়াশোনা করে। দেখা যায় পড়াশোনার পরে একটা পরে তাদের ট্রেনিংও নিতে হয়, অর্থাৎ তাদের যে অ্যাচিভমেন্টগুলো বা তারা যেই জায়গাটাতে কাজ করতে চায় সেটি হলো মূলত হচ্ছে যে একাডেমিক পড়াশোনার পরেও বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ভিতর দিয়ে যেতে হয়। যেমন তাদের সিবিটির উপরে ট্রেনিং আলাদাভাবে করতে হয়, তারা পড়াশোনা করে আসে, তারপর ইএমডিআর, এনএলপি, বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক রয়েছে, সেগুলো সম্পর্কে তারা প্রতিনিয়ত আপডেট থাকে। এবং সাইকিয়াট্রিস্টরা কী করেন, ওষুধের উপরে আপডেট থাকেন। আমাদের বায়োলজিক্যাল যে ফ্যাক্টরগুলো থাকে সেই জিনিসগুলোর সাথে তারা, বা যে ওষুধের যে বিষয়গুলো সেগুলোর সাথে কিন্তু অ্যাডজাস্ট করে। এবং সবচেয়ে সীমাবদ্ধতার যে জায়গাটা সেটি হলো বাংলাদেশের বেসিসে সাইকিয়াট্রিস্ট যারা থাকে তারা এতটাই ওষুধ এবং ফিজিওলজিক্যাল শরীরের উপরে এতটাই জানেন, সেক্ষেত্রে কিন্তু তাদের মনস্তাত্ত্বিক যে মূল্যায়ন সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কম থাকে। বা আমরা বলি না যে ওষুধের ছাড়া যে চিকিৎসা, যেমন আপনাকে যদি বলা হয় সিবিটি, ইএমডিআর, এনএলপি, গেস্টাল সাইকোলজি বা গেস্টাল থেরাপি, এক্সিস্টেন্সিয়াল থেরাপি, ডিবিটি, এই যে থেরাপিউটিক যে অ্যাপ্রোচগুলো সেগুলো সম্পর্কে কিন্তু সাইকিয়াট্রিস্টরা কম, মানে তারা হলো যে কম জানেন, বা তারা যেহেতু এটা প্র্যাকটিস করেন না, তারা একজন ডক্টর, সেক্ষেত্রে তারা কিন্তু ওই যে ওষুধের যে চিকিৎসা সেটি সম্পর্কে ভালো জানেন। কিছু কিছু মূল পার্থক্য জায়গাটা যদি বলা হয়, যে আমি যদি বলি সাইকিয়াট্রিস্টরা হলো মেডিকেল যে বিষয়গুলো, আপনাদের ফিজিওলজিক্যাল বিষয়গুলো খুব ভালো দেখেন এবং মনস্তাত্ত্বিক আচরণগুলো ক্ষেত্রে সেই সাইকোলজিস্টরা ভালো কাজ করেন। চিকিৎসার ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের ওষুধ ছাড়া চিকিৎসা, যেগুলো আপনার বারবারই বলতেছিলাম, ওগুলোর ক্ষেত্রে যারা হচ্ছে সাইকোথেরাপিস্ট রয়েছেন বা সাইকোলজিস্ট তারা দেখেন। এবং ওষুধের ব্যাপারটা টোটালটাই হচ্ছে সাইকিয়াট্রিস্টই দেখবেন। আপনারা কখনো ভুলেও সাইকিয়াট্রিস্ট ছাড়া মনের রোগ বা মানসিক সমস্যার যে কোনো চিকিৎসা আপনাকে অন্য জায়গা থেকে নেবেন না। দেখা যায় যে শিক্ষা দীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রেও একজন সাইকোলজিস্ট মনস্তত্ত্ব বা আচরণের অধ্যয়ন করে, অনেক বেশি পড়াশোনা করে। অপরদিকে যে যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা মেডিকেল চিকিৎসা এবং এর ব্যবস্থাপনা কীরকম হওয়া উচিত সেটি নিয়ে তারা অনেক বেশি গবেষণা করেন এবং সেই অনুযায়ী সবগুলো করেন। এখন মানে কিছু বিষয় আপনাদের জানানো দরকার বা আপনাকে জানলে অনেক ভালো হয়, সেটি হলো কিছু কমন প্রশ্ন থাকে, কমন কোশ্চেন থাকে, যে আপনার যে রোগটা হয়েছে সেই রোগের ক্ষেত্রে আমি কি প্রথমে সাইকিয়াট্রিস্টের কাছে যাব না সাইকোথেরাপিস্টের কাছে যাব। এখন কথা হলো যে আমরা বলি যে তিন ধরনের মানে রোগের তিনটা মাত্রা যদি থাকে, যেমন এক মাত্রা হলো যেটাকে আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার মানে অনেক বেশি, আপনার রোগটা অনেক বেশি। তখন আপনার এই যে কথা বলার মাধ্যমে আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো চেঞ্জ হওয়া বা সাইকোথেরাপি দেওয়া এটা কিন্তু কঠিন হয়ে যায়। তখন কি হয়, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। ইনিশিয়ালি সে হয়তো আপনাকে কিছু ওষুধ দিবে, যদি বাসাতে বসে খেয়ে দেখেন যে আস্তে কমছে তখন বাসা বসে দিয়ে আপনার চিকিৎসাটি কন্টিনিউ করবে। কিন্তু যদি দেখে যে সমস্যাটি অনেক বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু হয়তো এমনও লাগতে পারে যে আপনাকে একটা হসপিটালে ভর্তি করে আপনার চিকিৎসাটি দেওয়া লাগে। এবং তখন কি হয় যে দেখা যায় আপনি যখন হসপিটালে ভর্তি হওয়া থাকবেন তখন হয়তো বা কাউন্সেলিং বা সাইকোথেরাপিও আপনার কন্টিনিউ করা লাগতে পারে। এবং এই ক্ষেত্রে আপনার যারা সাইকিয়াট্রিস্ট থাকবেন তিনি কিন্তু খুব ভালোভাবে মূল্যায়ন করবেন আপনার অবস্থানটা। আর অন্যদিকে যদি আপনার প্রবলেমটি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, অর্থাৎ একটু কম বা মাঝামাঝি থাকে, সেক্ষেত্রে আপনার সরাসরি একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। মনে রাখবেন, আর একটা ক্লু দিয়ে দিই, যদি এমন হয় আপনার রোগটার কারণে আপনার সামাজিকভাবে আপনি সব কিছু করতে পারেন না, সামাজিকভাবে হেয় হচ্ছেন, সামাজিকতা বজায় রাখতে পারছেন না, আপনার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করতে পারছেন না, তো তখন কি করবেন, তখন আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। আর যদি মনে করেন মোটামুটি ম্যানেজেবল, আপনি ম্যানেজ করতে পারছেন, তারপরও একটু কষ্ট হয় বা অ্যাডজাস্টমেন্টের কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন যারা প্রফেশনালি কাজ করেন। সো এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞেস করে যে সাইকিয়াট্রিস্টের খরচ, সাইকোলজিস্টের খরচ কীরকম, তাদের উদ্দেশ্যে আমি বলবো সাইকিয়াট্রিস্টের খরচটা কীরকম। মনে করেন আপনার যে রোগটা হবে বা যে প্রবলেমটা হবে তার উপরে বেস করে কিন্তু আপনার খরচটা হবে, কারণ এখানে ওষুধের একটা চিকিৎসা আছে।
হয়তো ইনিশিয়ালি তারা থাইরয়েড বা ব্রেনের কিছু টেস্ট দিতে পারেন, সেটি হয়তো প্রথমবারই যে টাকা লাগবে সেটাই। হয়তো বা আপনার সব টেস্টে হয়তো বা 2,000 বা 2,500 টাকা লাগতে পারে যদি দরকার হয়, যদি সিভিয়ার কেস হয়। আর আদারওয়াইজ অনেক ক্ষেত্রে দরকার হয় না এ ধরনের টেস্ট করার। আবার অনেক সময় দেখা যায় যারা বিভিন্ন রকমের আসক্তিতে আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের টেস্ট দেন, তাদের হয়তো প্রস্রাব পরীক্ষা বা অন্য রক্ত পরীক্ষা দিয়ে থাকেন। সো সেক্ষেত্রে খুব সামান্য কিছু খরচ হয়। বা অন্যান্য যে রোগগুলো যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি বা পিটিএসডি বা আপনার ভিতরে যদি ওসিডি এরকম কিছু বিষয় থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু টেস্ট হয়তো বা দিবে না। তো মোটামুটি সাইকাট্রিস্টের কাছে গেলে হয়তো বা 800, 1,000 বা 1,500 যেই টাকাটা তার হবে ইনিশিয়ালি এটাই খরচ। মনে করেন তার 1,000 টাকা খরচ, সাথে সে যে ওষুধটা দেবে হয়তো 1 মাসের ওষুধ 500, 700 বা 800 টাকার ভিতরে হয়ে যায়। তাহলে কত, 1,800 টাকা। এই টাকার ভিতরে আপনি হয়তো ইনিশিয়ালি 15 দিনের পরে বা 3 সপ্তাহ পরে আপনাকে বলবে, 21 দিন পরে বলবে যে আবার আসার জন্য। তখন আসলে কি হবে, প্রথমে যে ওষুধটা দিয়েছে সেটি আপনার শরীরে কতটুকু অ্যাডজাস্ট হয়েছে সেটা দেখবে। এরপর পরবর্তীতে ওই অনুযায়ী আপনাকে আবার ওষুধ দেবে। সুতরাং এইখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো, আপনার প্রথমেই অনেকে ঘাবড়িয়ে যান যে অনেক টাকা লাগে। আসলে টাকাটা কিন্তু অনেক লাগে না, এবং যেটা সুযোগ সেটা হলো যে আপনি অল্প অল্প করে আগাতে পারেন। তাহলে আপনি দেখেন যে 15 দিন পর আসলে হয়তো বা আপনাকে আরেকবার কনসালটেন্সি ফি দিতে হবে, সেটা হয়তো বা 500, 800 বা 1,000 টাকা যেটাই হোক। মোটামুটি 3,000 টাকা বা 3500 টাকার মধ্যে কিন্তু আপনি প্রথম মাসেই আপনি কিন্তু এই যে রোগের চিকিৎসা সেটা কিন্তু শুরু করতে পারেন। যখন সিভিয়ার থেকে মাইল্ড টু মডারেট লেভেলে আসবে তখন কিন্তু একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে রেফার তিনি করবেন। ওষুধের যে চিকিৎসা সেটা হলো আপনার ভিতরে যে অস্থিরতা, বিভিন্ন রকমের খারাপ লাগা অনেক বেশি, সেটা কমিয়ে দেবে। কিন্তু মেইন ব্যাপারটা কি, আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণ, তিনটা জিনিসই সব সমস্যা কিন্তু মনে রাখবেন। সো এই জায়গাটাতে আপনাকে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি লাগলো, বা আপনার কি লাগলো যে আপনার অন্য কোনো থেরাপিউটিক প্রসেসে অ্যাপ্লাই করা লাগলো, সেটা কিন্তু প্রফেশনাল যে সাইকোলজিস্ট তিনি করবেন। কারণ আমাদের যা কিছু হয় না কেন, সব কিছুই হয় আমাদের চিন্তা, যেটা ব্রেন থেকে হয়, এবং অনুভূতি এবং আচরণ যেটা আমরা দেখতে পাই, অন্যরা দেখতে পায়, তার মাধ্যমে কিন্তু হয়। সুতরাং এই বিষয়গুলো আপনার যে প্রফেশনাল যিনি থাকবেন তিনি কিন্তু আপনাকে হেল্প করতে পারবেন। এবং সেক্ষেত্রে সাইকোথেরাপির ক্ষেত্রে খরচের কথা বললে এটা মোটামুটি হয়তো বা এমন হতে পারে 800, 1,000 টাকা থেকে শুরু করে 1,500 বা 2,000 টাকা বা এর বেশি কমও হতে পারে। সুতরাং মনের রোগ বা মানসিক সমস্যার জন্য কখনো পিছিয়ে থাকবেন না। এটা আপনার দেখবেন যে বিভিন্ন রকমের ইম্পেয়ারমেন্ট সমস্যা তৈরি হবে। আপনি যদি ছোটো ছোটো করে একটু চিকিৎসা নেন, সেক্ষেত্রে দেখবেন যে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ভিতরে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা আপনার কাছাকাছি যে সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে বা মানসিক রোগ বিভাগ রয়েছে, সেখানে যাবেন এবং সেখানে গিয়ে যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসাগুলো একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে শুরু করবেন। আপনারা জানবেন যে সরকারি হাসপাতালে আপনাকে ওষুধও দেওয়া হবে হয়তো বা 10 টাকা বা 20 টাকার যে টিকিটে, সেই টিকিটে আপনাকে হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট দেখবেন। আবার অনেক সময় দেখা যায় যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা আপনার ফ্রিতেও পেতে পারেন। আপনি যদি ঢাকা মেডিকেল হন, মিটফোর্ড হসপিটাল হন, NIMS যদি হন, এখানে ইন্টার্নি যা সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলররা থাকেন তারা কিন্তু ফ্রিতেই এগুলো করে থাকেন। তো সেখান থেকে আপনারা পেতে পারেন। সব কিছু ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন যে ওষুধ বা হলো যে সাইকোথেরাপি নিজে নিজে কখনোই বন্ধ করবেন না বা নিজে নিজে মাত্রা বাড়াবেন না। এটা কিন্তু খুব হার্মফুল হবে, বরং আপনার যে প্রফেশনাল থাকবে তার কাছ থেকে নেবেন। এখন আপনার যদি এমন হয় যে আপনি ওই জায়গাটাতে যে এর আগে যাকে দেখিয়েছেন তার জায়গায় যেতে পারছেন না, কিন্তু আপনার সমস্যাগুলো হয়তো বা কমে গেছে অথবা বেড়ে গেছে, তখন কি করবেন? তখন বলবো যে আপনার কাছাকাছি যে মেডিসিন স্পেশালিস্টরা রয়েছেন, যে সাইকিয়াট্রিস্ট রয়েছেন, প্রথমেই দেখবেন সাইকিয়াট্রিস্ট কে রয়েছেন, তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং ওই প্রেসক্রিপশন দেখাবেন, বর্তমান অবস্থা বলবেন, তার কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারবেন। মোটামুটি সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এভাবে চিকিৎসা দিয়ে থাকেন এবং আপনার সঠিকভাবে সঠিক চিকিৎসা নিয়ে নিজের মনকে, নিজের পরিবারকে আরও বেশি আলোকিত করবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি, সবার জন্য শুভকামনা থাকবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং শেষবারের মতো আরেকবার বলবো, আমার এই যে চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে বা কথাগুলো বা কোনো বিষয়ে যদি নতুন কিছু জেনে থাকেন, আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।